জামাত ইসলামের প্রসঙ্গ বারবার চলে আসছিল। আপনি যদিও বলছিলেন যে খুব বেশি আর কথা বলবেন না। তারপরে আমি একটু সামান্য একটা প্রসঙ্গ নিয়ে এসে তারপর এই আলোচনাটা শেষ করতে যাচ্ছিলাম। জামাতের আমির ৫ আগস্টের পরে গেল ২০ নভেম্বর ২০২৪ সালে তিনি বলছিলেন একটি সাক্ষাৎকার যে ৭১ জামাত কোনো ভুল করলে সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলেই তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। এবং আরেকটি ইন্টারভিউতে আমি শুনছিলাম তিনি বলছেন যে জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এরপরও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান, এবং তারপর সর্বশেষে তিনি বলেছেন যে এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। আপনি একটু আগে বলছিলেন যে জামাত তা আজ পর্যন্ত ক্ষমা চাইল না। জামাতের আমিরের এই যে মন্তব্যগুলি, তিনি বলছেন যে সন্দেহাতীতভাবে এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যে জামাত স্বাধীনতার বিরোধী ছিল। তার এই মন্তব্য কি বিশ্বাসযোগ্য? অবশ্যই না, অবশ্যই না। আমি এবং আমার মতন অনেক আপনি পাবেন যারা ৭১-এ যুদ্ধ করে আমাদের বয়স হয়ে গেছে, আমাদের মতন বয়সী লোকদের জিজ্ঞাসা করে দেখবেন যে জামাত কি রোল প্লে করেছে। আচ্ছা। আচ্ছা, জামাত যদি এই জায়গার থেকে সরে না আসে, আমি তাদেরকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি করে দিতে চাই, হ্যাঁ, যে তারা এখানে এখন যেই ঘোলা পানিতে মাছ শিকার করছেন সেটা তারা ভবিষ্যতে করতে পারবেন না, একদমই পারবেন না। তারা সবসময় ডুয়াল রোল প্লে করে। ওকে, তো এখন প্যারাসাইটের মতন তারা আজকে এর কাঁধে চলে, কালকে ওর কাঁধে চলে, আজকে একটা ভালো জায়গায় তারা অবস্থান করছে। আর এটা আমাদের, আমি ইন্টারিম সরকারকে দোষ দিতে চাই না। হ্যাঁ, আমি হয়তো আমার উপরে আমার দলের, হ্যাঁ, বিএনপির নেতৃবৃন্দ রাগ করবে যে জামাতের বিরুদ্ধে উলফাতের এত কথা বলা দরকার কি ছিল। বিএনপি কেন জামাতের সাথে কোয়ালিশন করেছিল? তাদের তাদের রাজনৈতিক সুবিধার জন্য, হ্যাঁ, ইন্ডিয়ার চাপ, আওয়ামী লীগের চাপ, অস্তিত্বের প্রশ্ন নিয়ে যখন জিনিসগুলো দাঁড়ায়, যেখানে তাদের আওয়ামী লীগের নিষ্ঠুরতার, হ্যাঁ, কোনো সীমা নেই। দেখেন, ২০০১-এ যখন কোয়ালিশন করলো তখন তো আর আওয়ামী লীগের নিষ্ঠুরতা এই পর্যায়ে ছিল না, যেটা পরবর্তীতে আমরা দেখেছি। মানে সেই সময় প্রয়োজনীয়তাটা কেন হয়েছিল জামাতের সাথে কোয়ালিশন করবার? তখন হয়তো আমাদের নেতৃবৃন্দ, তখন হয়তো আমাদের নেতৃবৃন্দ, আমরা এটা পছন্দ করিনি, আমাদের ভালো লাগেনি, কিন্তু তখন হয়তো নেতৃবৃন্দ তখন এটাকে ইকুয়েট করেছে এইভাবে যে এখনই একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, আমরা দেশটা কিভাবে আগামী যাবে, দেশটা কীভাবে পরিচালনা করব। কাজেই তারা মনে করেছিল, হ্যাঁ, যে ইসলামিক একটা ফোর্সকে সাথে রাখলে, হ্যাঁ, এটা তারা ভোটের জন্য জাস্ট, হ্যাঁ, আমি হয়তো তাই বলবো। আমি এর চেয়ে বিচার এটার মধ্যে ২০০১ অনেক দিন পিছন দিনের কথা। এখন আমাদের সামনে যেই সমস্ত, তার মানে সামনে আর বিএনপি জামাতের সাথে কোয়ালিশন করবার সম্ভাবনা নেই, এমন কি বিষয়টা, নাকি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই? ওটা সুবিধার্থে অনেকেই অনেক কথা বলে, যেরকম আমরা নির্বাচন করে প্রতি ৪ বছর ৫ বছর পর পর আমরা তখন জনগণকে খুব কাছে টেনে নিই তার ভোট পাওয়ার জন্য। জনগণ ছাড়া দেশ চলতে পারে না, সব কিছুই জনগণের জন্য, সব শক্তির উৎস হচ্ছে জনগণ। এটা আমরা বলি, এটা আমরা আওড়াই, এটা আমরা লিখি, কিন্তু আমরা যখন নির্বাচনটা হয়ে যায় তখন জনগণের দিকে ফিরেও আমরা তাকাই না। হ্যাঁ, আমরা একজন কে মন্ত্রী হব, কে দেশ পরিচালনা করবে, কত আমার ইয়েতে ফ্ল্যাগ উড়বে কিনা, এই সমস্ত নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। কিন্তু এই জনগণ ছাড়া একটা দেশ চলতে পারে না, একটা দেশ রাজনৈতিক পরিবর্তন আসতে পারে না। আমাদের দেশের মানুষ এখন সেটা খুব ভালোভাবে বুঝেছে। আমরা ৭১-এ যা প্রমিস করেছিলাম তাদেরকে, আমরা সেটা দিতে পারিনি। একটা গণযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছিল, এই ভারতের সাহায্যে না।